আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেননি। তবে আজ শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে এবং একই সাথে টেলিগ্রাম গ্রুপে দীর্ঘ 17 মিনিট একটি বক্তব্য রাখেন। যে বক্তব্যে উনি নিজেই বলেছেন যে উনি দেশে ফিরে এসেই এই সমস্ত অবৈধ সরকারের এই সমস্ত মামলাগুলো সবগুলো উনি নিজেই ফেস করবেন এবং বর্তমান দখলদার ইউনূস সরকার তারা যে এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেই বিষয়ে উনি ওনার দীর্ঘ বক্তব্য দিয়েছেন, যা সারা বাংলাদেশের সকলেরই শোনা উচিত। যে আওয়ামী লীগকে এখনই গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া ফরজ। কেন আমি এই কথাটা বলছি, এটা হয়তো অনেকে চিন্তা করছেন যে আমি কি উস্কানি দিচ্ছি কিনা, বা কেন আমি বলছি যে আওয়ামী লীগের গেরিলা যুদ্ধে নামা উচিত। কেন আমি বলেছি এই কথা, আপনারা যে দুটো ভিডিও দেখেছেন, একটি হচ্ছে যে চট্টগ্রামের মজ্জার টেক, মানে যেটা আপনারা কক্সবাজার যাওয়ার সময় পরে মজ্জার ট্যাগ, যেখানে আপনার এই যখন ঢাকা, রাজশাহী, খুলনা বিভিন্ন জায়গা থেকে বাসগুলো যখন চট্টগ্রাম কক্সবাজারের দিকে যায়, তখন এই মজ্জার ট্যাগ এলাকাটা এসে অনেক বাস দাঁড়ায়, কারণ ওখানে ছোটখাটো অনেক দোকান আছে, দেখবেন আপনার কলা বিক্রি করে, ডাব বিক্রি করে, এগুলো কেনার জন্য। আর এই মজ্জার ট্যাগটা এখন এত বেশি উন্নত হয়েছে, তার কারণ হচ্ছে যে সেই কর্ণফুলী টানেল। কারণ এখন সরাসরি ঢাকা থেকে কর্ণফুলী টানেল হয়ে মজ্জার ট্যাগের উপর দিয়ে কক্সবাজার চলে যেতে পারে, যেখানে প্রায় 3 ঘন্টার মতো বেঁচে যায়। সেই মজ্জারটাকে এবং সে মজ্জারটেক থানার ওসি সাহেবের নির্দেশে মাইকিংটা আপনারা শুনলেন, এবং দ্বিতীয়টা শুনলেন সেটা হচ্ছে যে চট্টগ্রামের হালি শহর, তার মানে আপনার ঢাকা থেকে যখন ঢুকেন বাসগুলো, তখন যেটা আপনার অলংকার মোড় যেটাকে বলে, ঠিক তার পাশে ঢুকতে তার ডান পাশে হচ্ছে যে হালি শহর। এটা হালি শহর থানার অধীনে। সেই থানার ওসি, নতুন ওসি এসেছেন, ওনার পাঠানো সেই ট্যাক্সি দিয়ে সে বিজ্ঞপ্তিটা শুনলেন যে অত্র এলাকায় কোনো আওয়ামী লীগ তো বলে না, তারা বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাউকে বাসা বাড়িতে ভাড়া দেওয়া যাবে না, যদি ভাড়া দেয় তাহলে আইনত দণ্ডনীয়। তাহলে এখন আমার প্রশ্ন, আইনত দণ্ডনীয়, কাউকে ভাড়া দেওয়া যাবে না, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সুতরাং এখন তাদেরকে বাসা বাড়িতেও থাকতে দিবেন না, বাসা বাড়ির থেকেও বেদখল করবেন। এই হচ্ছে যে বর্তমান সরকারের একটা পলিসি। এখন এটা প্রথম মজ্জারটেক দিয়ে শুরু হয়েছে, এখন হালি শহর, আস্তে আস্তে এটা অ্যালার্জির মতো সারা চিটাং, সারা ঢাকা, সারা বাংলাদেশেই ঘটবে একদম সেম কাহিনীটা। দেখেন, এই ধরনের কাহিনী ঘটেছিল 60-এর দশকে ইন্দোনেশিয়াতে। তৎকালীন সময়ে ইন্দোনেশিয়াতে পিকেআই নামে কমিউনিস্ট সরকার ছিল, যেটা প্রচন্ড জনপ্রিয় সরকার ছিল। সেই জনপ্রিয় সরকারকে ঠিক বাংলাদেশে বা নেপালে যেভাবে ফেলে দেওয়া হয়েছে সরকার, একই কায়দায় ফেলা হয়েছিল। এবং সেটার পেছনে ছিল সিআইএ। কারণ সিআইএ যে ছিল, এটা প্রমাণ হচ্ছে 2017 সালে যেসব নথিগুলো ওরা প্রকাশ করেছে, সেইখানে পরিষ্কার লেখা আছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনার যে কেউ চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আপনার জাস্ট এটা লেখেন যে 60-এর দশকে ইন্দোনেশিয়ায় কি ঘটেছিল, বাংলায় এতটুকু লিখলে হবে, আর যারা ইংলিশে লিখবেন তারা তো ইংলিশে লিখবেন, এতটুকু লিখে আপনারা দেখেন। ওই সময় এই কমিউনিস্ট সরকারকে হটানোর জন্য পরে 5 থেকে 10 লক্ষ লোককে কমিউনিস্ট পন্থা যারা করে বা কমিউনিজমের পক্ষে যারা কথা বলে, যারা কমিউনিস্ট ভাবধারাপূর্ণ বা মুক্ত চেতনাপূর্ণ, তাদেরকে হত্যা করা হয়। আর এই হত্যার পেছনে ছিল সেনাবাহিনী, ইসলামিক মৌলবাদীরা। এভাবে 5 থেকে 10 লক্ষ লোককে হত্যা করে, যেটা কিন্তু সারা ইউরোপ, আমেরিকা সবাই জানতো, কিন্তু সবাই নিশ্চুপ ছিল। সেম একই ঘটনায় এখন দেখেন আপনার বাংলাদেশও সেম। এবং তৎকালীন সময় 60-এর দশকে আপনার কাউকে ঘর ভাড়া তো দূরের কথা, তাদের জায়গা সম্পত্তি পর্যন্ত দখল করে নিয়েছিল মৌলবাদী সরকাররা। সেম কাহিনী এখন বাংলাদেশেও ঘটছে। আর বাংলাদেশে সেম শেখ হাসিনা সরকারের পতনের পরে
আওয়ামী লীগ পন্থী, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মানে আওয়ামী পন্থী, জয় বাংলা পন্থী, মুক্তিযোদ্ধা পন্থী যারাই আছে তাদেরকে হত্যা, খুন, নির্যাতন তো করা হচ্ছে, চাঁদাবাজির কোনো শেষ নেই। এমনকি আজকে একটা ভিডিও যেটা আমি আপনার ইউটিউবের গাইডলাইন্সের কারণে দিতে পারলাম না, অনেকেই দেখেছেন, যে আওয়ামী লীগের এক নেতাকে মেরে জিয়া রহমানের যে কবর আছে চন্দ্রিমা উদ্যান, যেটাকে বর্তমানে জিয়া উদ্যান বলে, সেখানে লটকে রাখা হয়েছে। এটা আজকের দিনের ঘটনা। আবার এইভাবে পুলিশ দিয়ে যেভাবে মাইকিং করানো হচ্ছে যে কাউকে ভাড়া দিতে পারবেন না। এখন ভাই এইভাবে না করে তো আপনারা একটা ডিক্লারেশন দিতে পারেন যে আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ সমর্থন যারা করেন বা আওয়ামী লীগের কথা যারা চিন্তা করেন, সবাই বাংলাদেশ থেকে চলে যান। আপনারা সবাই একসাথে বঙ্গোপসাগরে চলে যান, না হলে আপনারা সবাই স্টেডিয়ামে এসে হাজির হন, আমরা আগুন জ্বালাইয়া পুরাইয়া মেরে ফেলবো। এটা ডিক্লার দিতে পারেন। আপনি এখন বলছেন যে ভাড়া দেওয়া যাবে না, বাসা ভাড়ায় দেওয়া যাবে না, ওই দোকানে খাইতে দেওয়া যাবে না, হোটেলে খাওয়ার বিক্রি করা যাবে না এদের কাছে। কথা হচ্ছে যে ভাই সাধারণ জনগণ যারা আওয়ামী লীগ করেন না তাদেরও তো অনেক বাড়িঘর আছে। তারা এখন এক কাজ করেন, বাড়ির সামনে লিখে দেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত, আওয়ামী লীগকে ভাড়া দেওয়া হবে না। আপনার ঘর বাড়ি খালি পড়ে থাক, হয়তো আপনার ভাড়া হয়তো সরকার দিবে, ভাড়া পড়ে থাকে। কারণ 20% মানুষও যদি আওয়ামী লীগ সমর্থক দেয়, 4-4.5 কোটি মানুষ, তার মধ্যে 1 থেকে 1.5 কোটি মানুষ শহরে থাকে। আর যাদের বাড়িঘর আওয়ামী লীগ সমর্থিত, যাদের বাড়িঘর আছে, তাদের বাড়িঘর গুলো আপনারা ক্রোক করে নিয়ে যান। সোজা কথা, আওয়ামী লীগ থাকবে না। তাই বলছি আওয়ামী লীগকে গেরিলা যুদ্ধ করতে হবে। দেখেন 1971 সালে ঠিক আওয়ামী লীগের সাথে এই কাজটাই করছিল পাকিস্তান সেনাবাহিনী। আওয়ামী লীগ ধরে ধরে গ্রামে গ্রামে মেরেছিল। তখন জীবন বাঁচানোর তাগিদে, প্রশিক্ষণ নেওয়ার তাগিদে সব ইন্ডিয়াতে হাজির হয়েছিল। সেই ইন্ডিয়া থেকে পরে এসে মুক্তিযুদ্ধ করেছে। এবারও সেম একই ঘটনা ঘটাচ্ছে। এবং আমি এই মুহূর্তে ইন্ডিয়াকেও বলবো যে প্লিজ আপনারা যে 25 বছরের একটা যে মৈত্রী চুক্তি আমাদের সাথে ছিল, সেই চুক্তিটাকে আবার সামনে আনুন। কারণ আপনারা একটা কাজ করলেই হয়ে যায় যে আওয়ামী লীগ সরকারই বৈধ সরকার, এই সরকারকে তো আপনারা এখন পর্যন্ত স্বীকৃতি দেননি। আওয়ামী লীগ গভর্নমেন্টকে স্বীকৃতি দেন, যেহেতু সবাই ওখানে আছে, মৈত্রী চুক্তি এক করেন। কারণ মৈত্রী চুক্তিতে সবচেয়ে ভালো কথা যেটা ছিল যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ দাঁড়ালে সেখানে আপনারা ইন্টারফেয়ার করবেন, ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ দাঁড়ালে বাংলাদেশ ইন্টারফেয়ার করবে। তার মানে আমরা দুই দেশ এমন ভাবে থাকবো যে কেউ কাউরে, অ্যাজ ইফ ন্যাটো যেটা ইউরোপিয়ান ন্যাটো জোটের মতোই ছিল, সেটাকে আবার পুনরুজ্জীবিত করেন। কারণ সেটা পুনরুজ্জীবিত করলে আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। ফাইট আমরা করব। আজকে জিওপলিটিক্সের একটা খেলা দেখেছেন, আমেরিকান সোলজার বাংলাদেশে, আর ঠিক চাইনিজ জাহাজ চলে এসেছে বঙ্গোপসাগরে, আবার ইন্ডিয়ান সোলজার চলে গেছে মায়ানমারে। তার মানে বুঝেন, আজ থেকে যদি 2 মাস না, আজ থেকে 2 বছর আগেও যদি চাইনিজ জাহাজ বাংলাদেশের বঙ্গোপসাগর বুকে আসতো, ইন্ডিয়া ফাটাই ফেলতো সারা দুনিয়া। আবার মায়ানমারে যদি ইন্ডিয়ান সেনাবাহিনী যাইতো, তাহলে চায়না ফাটায় ফেলাইতো সারা দুনিয়া। কিন্তু তারা ফাটাচ্ছে না, সবাই এখন আমেরিকার বিপক্ষে একজোট। তাই তারা আমাদেরকে ঘিরছে। আর এটা হচ্ছে যে আমাদের জন্য সাইন। আমি বঙ্গবন্ধুর সৈনিক, মুজিবের সৈনিক, আওয়ামী লীগের সৈনিকদেরকে বলবো প্রস্তুত হও, বেশি সময় নেই, সময় খুব বেশি নেই, আমাদের এই গেরিলা যুদ্ধে নামতে হবে। কারণ হচ্ছে যে আমরা যদি থাকতে না পারি, খাইতে না পারি, যেই দেশে আমি জন্মগ্রহণ করলাম, যেই দেশে আমার সহায় সম্পত্তি সব আছে, সেইখানে আমি থাকতে পারবো না, তাহলে আমি যুদ্ধ করে মরে যাওয়াই ভালো। বাঁচলে বাঘের মতো একদিন বাঁচবো, না হইলে ইঁদুরের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো ইচ্ছেই আমাদের নেই। সুতরাং যুদ্ধ অবসম্ভাবিক, গেরিলা যুদ্ধ অবসম্ভাবিক। সুতরাং আমরা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়াই ভালো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংবা এই নতুন বন্দোবস্তের প্রধান সিপাহ সালার কজনের মধ্যে 2 জন খুব উল্লেখযোগ্য সিপাহ সালার, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন, ছিটকে পড়বে ডক্টর ইউনূস সরকার। পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে কয়েকদিন আগে এরকম একটা ভিডিও দিয়েছে। আমিও ঠিক কদিন আগে একটা এরকম ভিডিওতে বলেছিলাম যে আরেকটি আন্দোলন আসছে, লগি বইটা আসছে। আমি বলেছিলাম লগি বইটা আসছে এবং 1-11 আসন্ন নিশ্চিত। কারণটা আপনারা বোঝেন যে তারাও
ডক্টর ইউনূসের প্রধান অনলাইন সিফাহ সালার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনও বলছেন যে অভ্যুত্থান ব্যর্থ হতে চলেছে। ইতিমধ্যে ইউনূসের পেছনে মাম্মু দিতে চাইছে এমন ভাষায় কথা বলছে ইলিয়াস হোসেনরা। তারা ইতিমধ্যেই আসলে বুঝতে পারছে যে পরিস্থিতি, সরকারের পরিস্থিতি ভয়ঙ্কর, বাংলাদেশ পরিস্থিতি ভয়ঙ্কর, অভ্যুত্থান ব্যর্থ, তাদের তথাকথিত অভ্যুত্থান। আরেকটি কথা আমি কদিন আগেও বললাম সোশ্যাল মিডিয়াতে, যে এই মুহূর্তে এখন আর কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বলে না। গত জুলাই অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বিতীয় স্বাধীনতা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। আজকে এসে আর কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছে না, অর্থাৎ সবকিছু মিলে একটা ব্যর্থ অবস্থা। কিন্তু এই যে পিনাকি ভট্টাচার্যদের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের সংবিধান স্থগিত করে দেবে, মহামান্য রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দেবে, অপসারণ করবে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবে, 3 বাহিনী প্রধানকে সরিয়ে দেবে, জুলাই ঘোষণাপত্র দেবে, নির্বাচনের আগেই ঘোষণাপত্র অনুযায়ী কাজ হবে, জুলাই সনদ ঘোষণা করবে, সেই সনদ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সব আশায়, সব স্বপ্নে ইতিমধ্যে গুড়ে বালি। তাদের চূড়ান্ত টার্গেট ছিল যে জুলাই আগস্টের মধ্যে এই কাজগুলো হবে, এই কাজগুলো করবে। কিন্তু জুলাই আগস্ট চলে গেছে, সেপ্টেম্বরও যায় অবস্থা, কিছুই তো হলো না। অবস্থাটা এইরকম। এই অবস্থায় আজকে পিনাকি ইলিয়াসের কণ্ঠে হতাশার সুর, আর সরকারের পদে পদে হতাশার সুর, সরকারের লোকজনের হতাশার সুর। পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা আমি দেখেছি। তিনি যে আরেকটা অভ্যুত্থান আসন্ন, ছিটকে পড়বে ডক্টর ইউনূস সরকার, এমন একটা শিরোনামে একটা ভিডিও করেছেন। 3 দিন আগে সে ভিডিওটা আপলোড করেছিল। আপলোড করার সাথে সাথে আমার চোখে পড়েছে, দেখেছি। সেখানে তিনি ইউনূস সরকারের পরিণাম এত ভয়াবহভাবে বর্ণনা করেছেন যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু মার খায়নি, গণধোলায় খায়নি। নেপালের উদাহরণ দিয়েছেন তিনি। নেপালে মন্ত্রীরা মার খেয়েছে, মারা গেছে, এমনকি দিগম্বর করে পর্যন্ত পেটানো হয়েছে নেপালের অর্থমন্ত্রীকে বা একাধিক মন্ত্রীকে। বাংলাদেশে আওয়ামী লীগ বিগত সরকারের পতনের পরে এই ঘটনা কিন্তু ঘটেনি। পিনাকি এমন কথাও বলেছেন যে বর্তমান ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ সদস্যদের পরিণতি ওই রকম ভয়াবহ, নেপালে যেমন ভয়াবহ রূপ হয়েছিল সেই রকম ভয়াবহ রূপ লাভ করতে পারে। এগুলো কেন বলছে? চারিদিকে আলামত সুস্পষ্ট। ইতিমধ্যে 14 মাস পেরিয়ে গেছে, ডক্টর ইউনূসের সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ। সাফল্যের একটি সাফল্য বলবার মতো কোনো গল্প নেই। একটি জায়গায় আপনি বলতে পারবেন না যে ডক্টর ইউনূস এই জায়গায়, বাহ, ডক্টর ইউনূস এই কাজটা করে ফেললো, বলবার কোনো উপায় নেই। যার কারণে আজকে প্রধান অনলাইন সিফাহ সালার ডক্টর ইউনূসের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদের কণ্ঠেও বেদনার সুর, ব্যর্থতার সুর, হারাবার সুর। তারা যেভাবে বাংলাদেশকে ব্যর্থ করে দিতে চেয়েছিল, বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া যাচ্ছে না। একদিকে ডক্টর ইউনূসের সরকারের ব্যর্থতা, অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যে ডক্টর ইউনূসের সহযোগী রাজনৈতিক দলগুলো আছে সবগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে ছাত্রদের নতুন কিংস পার্টি এনসিপি পুরোপুরি একদম শুয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখলেন। ইতিমধ্যে আপনারা বাংলাদেশের যাকে একটা প্রধান বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি আমরা বলে থাকি যে প্রধান দুটি বড় রাজনৈতিক দলের বিএনপিও ইতিমধ্যে শুয়ে পড়েছে। বিএনপি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটিও আসন পায়নি, বিএনপি শুয়ে পড়েছে। জামাত ছাত্র সংসদে সাফল্য পেয়েছে, কিন্তু জামাত তো শুধু জামাত না, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতের রেস্ট্রিকশন আছে, জামাতের সীমাবদ্ধতা আছে, জামাত একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। কাজেই ছাত্র সংসদ নির্বাচনে যতই সাফল্য লাভ করুক না কেন, তাদের একটি সুনির্দিষ্ট গন্তব্য আছে, এই পর্যন্ত তারা যেতে পারে, তারা এই লিমিট পর্যন্ত যেতে পারে। এই লিমিট ক্রস করবার কিন্তু তাদের সুযোগ নেই। সেই জায়গায় এনসিপি ব্যর্থ, বিএনপি ব্যর্থ, জামাত আশা আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারবেন না। ওই যে বললাম যে একটি সাম্প্রদায়িক দল, একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ রাজনৈতিক দল, অর্থাৎ ডক্টর ইউনূসের পেছনের যে শক্তি, রাজনৈতিক শক্তি, সেই শক্তি ব্যর্থ। ডক্টর ইউনূস সরকার ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে যে আওয়ামী লীগকে গত বছর
বিদায় করা হয়েছিল, যে আওয়ামী লীগকে পতন করা হয়েছিল, যে আওয়ামী লীগের নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ থেকে কদিন আগে, সেই আওয়ামী লীগ আজকে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে, আজকে আমরা শনিবারে কথা বলছি, ঠিক আগের দিন শুক্রবারে রাজধানী ঢাকাতে অসমর্থিত তথ্যের সূত্র বলছে শুধু রাজধানী ঢাকাতে 26টি মিছিল হয়েছে আওয়ামী লীগের। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগকে বর্তমান এই সরকার অবৈধভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেই আওয়ামী লীগের 26টি মিছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগের উপর নানান দমন পীড়ন নিয়ন্ত্রণ ইতিমধ্যে আরোপ করা হয়েছে, অবৈধভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আওয়ামী লীগ নেতাদের যদি মিছিলে দেখা যায় তাহলে ধরে দিতে পারলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ডিএমপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রতিজনকে ধরে দিলে 5,000 টাকা দেওয়া হবে, ইত্যাদি আরো কিছু। এমনকি পুলিশকে পর্যন্ত বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে আওয়ামী লীগের মিছিল দমন না করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে গতকালকে দেখা গেল যে মোহাম্মদপুর থানায় আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে না পারার কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে। কিন্তু এই ব্যবস্থা নেওয়াগুলো উল্টো বুমেরাং হচ্ছে, আওয়ামী লীগ ফিরছে, প্রতিনিয়ত মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, মিছিল কয়েকজন থেকে এখন শত থেকে হাজারে হয়েছে, মিছিলের সংখ্যা বাড়ছে এবং পুলিশ বাধা দিচ্ছে না, সেনাবাহিনী বাধা দিচ্ছে না, র্যাব বাধা দিচ্ছে না, অর্থাৎ আওয়ামী লীগ ফিরছে। আর এদিকে ডক্টর ইউনূস এবং এই যে ডক্টর ইউনূসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে হতাশা বাড়ছে, বিপ্লব হাতছাড়া হয়ে গেল, তাদের তথাকথিত বিপ্লব। কাজেই আজকে অনলাইন সিফা সালাররাও বলতে বাধ্য হচ্ছেন যে ইউনূসের সরকার শেষ, ইউনূসের সরকারের পতন অনিবার্য, আরেকটি অভ্যুত্থান আসছে, এসব কথা বলতে বাধ্য হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি অভ্যুত্থান মাস্ট আসছে এবং পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন, নেপালের পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টা পরিষদের অনেকের, এটি দিনের আলোর মতো পরিষ্কার। উপদেষ্টা পরিষদের লোকজন এখনো বুঝতে পারছেন না, কারণ তারা ক্ষমতায় থাকেন, ক্ষমতায় থেকে এগুলো আসলে বোঝা যায় না। ক্ষমতার একটা চোখ থাকে, ক্ষমতার একটা চশমা থাকে, ক্ষমতার চশমাটা খুলে ফেললে দেখা যায়, কিন্তু এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন না। ডক্টর ইউনূস হয়তো বেঁচে যেতে পারেন, কিংবা ডক্টর ইউনূসের পরিষদের হয়তো ভাগ্যবান 2-4 জন বেঁচে যেতে পারেন, কিন্তু বাকিদের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সবকিছু মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে এবং আমরা বলছি, অনেকদিন ধরে বলছি, এবং আমাদের কথা যারা শুনছেন তারা হয়তো হতাশ হচ্ছেন, কিন্তু আজকের বলাটা আজকে কিন্তু গুটিয়ে এসছে। আজকে সবাই বলছে, এই যে বললাম যে ডক্টর ইউনূসের প্রধান সিপাহ সালাররা পর্যন্ত বলছে, ডক্টর ইউনূসের পক্ষে যারা কথা বলেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে যারা কথা বলে, তারাও আজকে বলছে ডক্টর ইউনূসের সরকারের অবস্থা ভালো না, বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত ভালো না, আওয়ামী লীগ ধেয়ে আসছে, সরকারের পতন অনিবার্য, আরেকটি অভ্যুত্থান অনিবার্য এবং আওয়ামী লীগ তার পূর্ণ অবস্থান নিয়ে ফিরে আসছে। কান পাতলে শব্দ শোনা যাচ্ছে, আপনি কান পাতুন, শুনতে পারবেন। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।